মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সে এলিজিবল হয়ে যায় একটা গভর্নমেন্ট এক্সামের জন্য। এবার সে কি কি পরীক্ষাতে বসতে পারে সেটা ডিপেন্ড করে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর। অবশ্যই তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে তুমি স্টেট লেভেল তুমি সেন্ট্রাল লেভেলের কোনো পরীক্ষাতে সেভাবে বসতে পারবে না। তুমি ডব্লিউবিসিএস পিএসসি এসব আমি ডব্লিউবিসিএস ইউপিএসসি গুলো তুমি দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু কিছু এক্সাম হয় যেগুলো তুমি কিন্তু ক্লাস 10 এর পরও দিতে পারবে। তো অ্যাজ পার রাইসের সার্ভে অনুযায়ী দেখা গিয়েছে যে তোমরা ক্লাস 10 পাস করার পর 35% পরীক্ষা আছে যেগুলো তোমরা এলিজিবল ক্লাস 10 পাস করার পর। ক্লাস 12টা পাস করলে সেই 35%টা এসে দাঁড়ায় হচ্ছে তোমার 45%। এন্ড গ্র্যাজুয়েশনের পর তোমাদের কাছে কোনো বাউন্ডারি থাকে না, মানে তোমরা টোটালি বাউন্ডারিলেস। তোমরা আপ টু ইউপিএসসি অবধি তোমরা গ্র্যাজুয়েশনের পর কিন্তু প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, তো আমি ফার্স্ট পয়েন্টে ফিরে আসছি। দেখো, গভর্নমেন্ট সার্ভিস কেন, ওয়াই কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সাম কেন বা গভর্নমেন্ট সার্ভিস কেন? কেউ কি বলতে পারবে কেন? প্রথমত কারণ এগুলো প্রতি বছরই নিয়োগ হচ্ছে, এক্সামিনেশন ক্যালেন্ডার কোথায় নিয়োগ হচ্ছে প্রত্যেক বছর গভর্নমেন্ট সার্ভিস? স্টাফ সিলেকশন কমিশন যেটা রয়েছে এসএসসি, আচ্ছা, এসএসসি জিডি থেকে শুরু করে প্রতিটাই কম বেশি এসএসসি সিএইচএসএল তারপর হচ্ছে সিজিএল এগুলো নিয়োগ হচ্ছে যারা ইন্টারেস্টেড এই বিষয়গুলো ব্যাংকিং সেক্টরগুলোতে। এগুলো তো আর প্রথম কথা হচ্ছে এগুলোর ক্ষেত্রে নিয়োগ জটিলতা কম। প্রথম কথা, খুব তাড়াতাড়ি নিয়োগটা হয়ে থাকে। একটা সিম্পল প্রশ্ন উত্তর দাও। একটা স্টুডেন্ট ফার্দার তার ক্যারিয়ারটা কোন কোন দিক থেকে তার ক্যারিয়ারটা বানাতে পারে? এবং তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, যে তোমরা নিজেদের ক্যারিয়ারটা কোন কোন সাইড থেকে তোমরা ভাবনা চিন্তা করছো, বা তোমরা নিজের ক্যারিয়ারটাকে কোন কোন দিক থেকে তৈরি করতে পারো, বলতে পারবে? সেটা তো মানে তার মতামতের উপর নির্ভর করবে, সে কি মানে কোন দিকটা তার পছন্দ অপছন্দ। দেখো, চারটে অপশন থাকে একটা স্টুডেন্টের একটা ক্যারিয়ার তৈরি করার জন্য। চারটে অপশন থাকে। কি কি চারটে অপশন? একটা হচ্ছে তোমার যেটা থাকে হচ্ছে সেটা গভর্নমেন্ট সার্ভিস, ঠিক আছে। সেকেন্ড থাকে হচ্ছে প্রাইভেট সার্ভিস, থার্ড ওয়ান হচ্ছে বিজনেস, ফোর্থ ওয়ান হচ্ছে জানো কি সবচেয়ে বেশি ইজি যেটা, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো তুমি তোমার ক্যারিয়ারটা আনএমপ্লয়মেন্ট হিসেবেও তৈরি করতে পারো, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি। এখন চয়েস হচ্ছে তোমাদের, যে তোমরা তোমাদের ক্যারিয়ারটাকে কিভাবে দেখছো। যদি মনে করো যে তোমরা ফার্স্ট অপশনে যাবে, দেন গভর্নমেন্ট সার্ভিস তোমাদের জন্য ওকে। তোমরা যদি মনে করো সেকেন্ড অপশনে যাবে, দেন প্রাইভেট সার্ভিস ওকে। তোমরা যদি মনে করো বিজনেস যাবে, দেন ইটস ফাইন। তোমরা যদি মনে করো যে না, নাম্বার ফোর্থ অপশন চুজ করবো যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, সেটা তো আরো বেশি ইজি, কিচ্ছু করতে হবে না, বাড়িতে বসে থাকো। কিন্তু নিজের ক্যারিয়ারটা নিয়ে যদি তোমরা সত্যি সচেতন হও, তাহলে আমি বলবো, দেখো তোমাদের একটা বেসিক ডিফারেন্স আমি একটু বলে দিই। আজকে তোমরা যারা মাইন্ডসেট করেছো যে বিজনেস করবে, একটা সহজ কথা জেনে রাখো যে বিজনেস কিন্তু সবার দ্বারা হয় না, যেটা আমরা বাড়িতেও বলে থাকি, ঠিক আছে। বিজনেস সবার দ্বারা হয় না, এরকমও আমি অনেক দেখেছি এবং আমার নিজের ফ্যামিলিতে, যে হয়তো বড় কোনো বিজনেস ছিল, বাবা কাকু জেঠু তাদের হয়তো একটা বড় কোনো বিজনেস ছিল, যখন তার ছেলে বা পরের জেনারেশন যখন সেটাকে টেক ওভার করেছে, সেটা কিন্তু সেভাবে দাঁড় করাতে পারেনি। তার কারণ হচ্ছে তার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা ছিল না যে সে বিজনেসটাকে আরো বেশি গ্রো করতে পারে। কারণ বিজনেস করার জন্য কিছু বেসিক এথিক্স দরকার পড়ে, জানো কি? একটা বিজনেস বা একটা স্টার্টআপ করার জন্য কিছু বেসিক এথিক্স এর দরকার পড়ে। তুমি একটা ছোটমোটো একটা স্টার্টআপ করো না, সেই ক্ষেত্রেও তোমার বেসিক কিছু এথিক্স এর দরকার। সেই বেসিক এথিক্স গুলো তুমি যদি আর্ন করতে না পারো, তুমি বিজনেস চালাতে পারবে না। তোমাকে যদি পুরো এম্পায়ার তৈরি করে দেওয়া হয়, সেই এম্পায়ার নষ্ট করতেও তোমার বেশি সময় লাগবে না। আমি নিজের ফ্যামিলিতে দেখেছি এটা, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি তুমি বলো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশিরভাগই সব বিজনেসম্যান। সেকেন্ড অপশন যেটা আছে দেখো, প্রাইভেট জব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। তোমার কাছে আরেকটা প্রশ্ন আমি করি, যে একটা প্রাইভেট জব আর একটা গভর্নমেন্ট জবের মধ্যে ডিফারেন্সটা কি জানো? জব সিকিউরিটি আর পয়সা বেশি না, প্রাইভেট সার্ভিসেও পয়সা প্রচুর আছে, কিন্তু একটা সেফ থাকে অনেক ক্ষেত্রে। একটা ভালো পয়েন্ট বলেছো না, দেখো কি বলো তো, তাকে মানে লাইফ
কোনো ক্ষেত্রে মানে কোনো কিছু হয়ে গেল তার পরিবারের একটা সুরক্ষা রয়েছে। আচ্ছা, আর পেনশন রয়েছে। আর কিছু? মেয়েরা মানে তোমাদের চাকরি দরকার নেই? দরকার আছে না, মেয়েদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, তো তোমাদের কোনো চাকরি দরকার নেই? মানে বাড়িতে জাস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করার পর বিএড করতে বলেছে, বাড়িতে কিছু বুঝে পাচ্ছি না কি করবো, জাস্ট তার জন্য বিএড করছি, আদার্স কোনো মোটিভ নেই। কোঅপারেট করো, না তো জানবে কি করে? তোমাদের কিছু বেসিক ডিফারেন্স বলি, যে একটা গভর্নমেন্ট সার্ভিস আর একটা প্রাইভেট সার্ভিসের মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি কি, সেটা হচ্ছে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে প্রথমে যে বলবে হাই সিকিউরিটি। হাই সিকিউরিটি মানে বোঝো? যে হাই সিকিউরিটি মানে কি? হাই সিকিউরিটি মানে হচ্ছে আজকে সারাদিন পর তোমার মাথায় এটা চিন্তা আসবে না যে আমার কাজের পরিস্থিতি যেই রকমই হোক না কেন, অ্যাটলিস্ট আমার চাকরিটা যাবে না। তুমি যদি কোনো রকম মানে ছল চাতুরি করে যদি তুমি তোমার চাকরিটা না পাও, তুমি যদি রাইট ওয়েতে সঠিকভাবে পরীক্ষা দিয়ে সঠিক সিলেকশনের মাধ্যমে তুমি যদি চাকরিটা পাও, ইভেন গভর্নমেন্টও তুমি তোমার সিট থেকে তোমার সরাতে পারবে না, এতটা সিকিউরিটি থাকে একটা গভর্নমেন্ট সার্ভিসে। সবচেয়ে বেশি দেখো একটা তোমাদের আমি লাইভ এক্সাম্পল বলি, প্যান্ডেমিক সিচুয়েশন তো সবাই দেখেছো, লাইভ দেখেছো, সবাই আই উইটনেস। তুমি আমার একটা কথা বলো তো, এমন একটা গভর্নমেন্ট এমপ্লয়ি তুমি দেখেছো যে যার চাকরি চলে গেছে? না না না, বসে বসে না, তাহলে স্যাররা এখনই আমার বের করে দেবে। বসে বসে কেউ কোনো স্যালারি পায়নি, তারাও খেটেছে, কিন্তু তাদের খাটার মাধ্যমটা ছিল অন্যরকম। তারাও প্রচুর এদিক ওদিক করেছে, তারাও প্রচুর দৌড়াদৌড়ি করেছে, ঠিক আছে? হ্যাঁ, এবার হতে পারে সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ। যারা ধরো গভর্নমেন্ট সার্ভিসের যারা হেলথ ডিপার্টমেন্টে ছিল, সবচেয়ে বেশি প্রেশার তাদের ছিল। যারা পুলিশ সার্ভিস ডিপার্টমেন্টে ছিল বা যারা ডিফেন্সে ছিল, তাদের সবচেয়ে বেশি প্রেশার ছিল। হ্যাঁ, অন্যান্য ডিপার্টমেন্টগুলো তুলনামূলক কম, কিন্তু তারাও কিন্তু সেখানে কম মানে একটা রোল প্লে করেনি। এটা বলা ভুল যে তারা বসে বসে মাইনা পেয়েছে, একদমই না, তাদেরকে প্রচুর এফোর্ট দিতে হয়েছে সেই সময়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কি কখনো দেখেছো, সে তোমার নিজের ফ্যামিলি হতে পারে, বাড়ির পরিবেশ বা প্রতিবেশী হতে পারে, কারো কখনো কানে এসছে যে ওই মানুষটার চাকরিটা চলে গেছে? আমি কিন্তু দেখিনি। বরঞ্চ তুমি যদি প্রাইভেট সেক্টরের কথা বলো, অ্যাজ পার দি সার্ভে অফ 2021 সার্ভে অনুযায়ী 57% প্রাইভেট সার্ভিস মানে ছিল, মানে প্রাইভেট এমপ্লয় ছিল যাদের কিন্তু রিট্রেচমেন্ট হয়েছে, মিন্স তাদের কিন্তু চাকরি চলে গেছে। 57% এমপ্লয় ছিল। 11% এমপ্লয় ছিল যাদের হয়তো চাকরি যায়নি, কিন্তু মাসের শেষে তারা কোনো স্যালারি পায়নি। এবার স্যালারি পাওয়া আর চাকরি চলে যাওয়ার মধ্যে তো আমি কোনো ডিফারেন্স দেখি না। আজকে তোমাদের ফ্যামিলিতে কারো যদি বাবা কাকা জ্যাঠা যদি কেউ থাকে যারা প্রাইভেট সার্ভিস করে, তাদের কি চিন্তা করতে হয়েছে যে পরের দিন আমার চাকরিটা থাকবে কিনা বা আমার সংসার চলবে কিনা? কিন্তু কারো ফ্যামিলি কেউ যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস ফ্যামিলি থেকে বিলং করো, তাহলে তার ফ্যামিলিকে কিন্তু হ্যাঁ হয়েছে, ফাইন্যান্সিয়ালি প্রবলেম সবার হয়েছে, কিন্তু তাকে কখনো চিন্তা করতে হয়নি যে মাসের শেষে আমার স্যালারিটা ঢুকবে না বা আমি আমার পরিবারকে নিয়ে চলবো কি করে, ভাবতে হয়নি তাকে। তো তুমি যদি বলো এর থেকে বেশি সিকিউরিটি তুমি কোথায় পাবে, যেখানে এন্টায়ার কান্ট্রি ঘরে বসা, যেখানে মানে সমস্ত কিছু জিরো, সেখানে দাঁড়িয়েও তোমাকে টেনশন করতে হচ্ছে না যে তোমার সংসারটা চলবে কি চলবে না। তো এর চেয়ে বড় সিকিউরিটি তুমি কোথায় পাবে? সেকেন্ড যদি অপশনে আসো, দেখো প্রাইভেট সার্ভিসও পয়সা আছে, এমন বলছি না, প্রাইভেট সার্ভিসেও পয়সা রয়েছে, কিন্তু বেসিক ডিফারেন্স গুলো হচ্ছে এটাই যে প্রাইভেট সার্ভিসে আজকে ঢোকাটা যত ইজি, বেরোনোটাও তত ইজি। আজকে তোমার পারফরমেন্স তুমি করতে পারছো না, আজকে তোমার টার্গেট ফিল হচ্ছে না, আজকে কোম্পানি তোমায় দিয়ে রেভিনিউ জেনারেট করতে পারছে না, দ্যাট মিন্স তোমায় কোম্পানির দরকার নেই। কোম্পানি সেকেন্ড দিন তোমায় বলবে যে তুমি অন্য কোনো জব দেখে নাও, কোম্পানি ডিসিশন নিয়েছে তোমার কোম্পানিতে মানে রাখবে না। এটা হচ্ছে প্রাইভেট সার্ভিস।
মানে বোঝো, অনেকটা ইন্ডিয়ান যে ক্রিকেট টিম আছে সেরকম, পারফরমেন্স যদি করতে পারো দেন গিয়ে তুমি খেলতে পারবে, পারফরমেন্স যেদিন নেই সেদিন তোমায় কেউ চিনবে না। বুঝতে পারলে? সেকেন্ড যদি ডিফারেন্স তোমাদের দেখায় সেটা হচ্ছে সোশ্যাল রেসপেক্ট। সোশ্যাল রেসপেক্টটা কি জিনিস? আজকে ধরো তোমরা দু ভাই, এক ভাই হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করে, এক ভাই হচ্ছে প্রাইভেট সার্ভিস করে, দুজনেই ভালো পোস্টে রয়েছে, দুজনেই ভালো টাকা ইনকাম করো, কিন্তু তোমরা যদি কোনো একটা সোশ্যাল প্রোগ্রাম মে যাও, বেসিক্যালি এটা একটু মানে ভিলেজ এরিয়াগুলোতে একটু বেশি মানে চোখে পড়ে আর কি। ধরো একটা গ্রামে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে দুজনেই গেলে, হয় হতে পারে যে তোমার ভাই হয়তো তোমার চেয়ে বেশি টাকা ইনকাম করে বাট উনি প্রাইভেট সার্ভিস করেন, কিন্তু সেই প্রোগ্রামে দেখবে সোশ্যাল রেসপেক্ট তোমার ভাইয়ের থেকে তোমার অনেক বেশি, এবং এটা হচ্ছে একদম মানে ফ্যাক্ট যেটা বলছি। কেউ দেখতে আসবে না যে তুমি কি করো, তুমি যদি বলো আরে আমি তো আজকে XYZ কোম্পানির সিইও, বেশিরভাগ মানুষ তো জানেই না যে সিইও কি, জানেই না যে সিইও কি, একটাই কথা শুনবে, না ও তো প্রাইভেট সার্ভিস করে। হতে পারে তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস, একটা গভর্নমেন্ট অফিসে তুমি ক্লার্কের চাকরি করো, তোমার সোশ্যাল রেসপেক্ট এই জন্য বেশি, লোকে বলবে এই ও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে, কি করছো না করছো ডাজ নট ম্যাটার, গভর্নমেন্ট এমপ্লয়ি দ্যাট মিন্স তোমার রেসপেক্ট বেশি। তার মানে তুমি দেখো, ফার্স্ট হচ্ছে তোমার হাই সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে তোমার সোশ্যাল রেসপেক্ট, থার্ড হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। কেন ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি? আজকে প্রাইভেট সার্ভিস তুমি যতদিন করছো ততদিন পর্যন্ত তোমার ফাইন্যান্সিয়াল পজিশন স্ট্যাবল, জবের থেকে তুমি চাকরি ছেড়ে দিলে তবে থেকে কিন্তু তোমায় আনএমপ্লয়মেন্ট, তুমি কিন্তু কোনো ইনকাম করতে পারছো না, তোমার ইনকাম সোর্স জিরো। বাট একটা গভর্নমেন্ট সার্ভিসের কথা তুমি যদি চিন্তা করো, তুমি রিটায়ারমেন্ট নেওয়ার পরও রিটায়ারমেন্ট বেনিফিট, ফ্রি লাইফ টাইম মেডিকেল ফ্যাসিলিটি, পেনশন। আমি নিজের ফ্যামিলির কথা বলছি, আমার এক ছোট্ট একটা গল্প বলি তোমায়। আমার এক মামা ছিল যে BSNL এ চাকরি করতো, মামা 61 ইয়ার্স এরকম রিটায়ারমেন্ট নিয়েছেন জাস্ট 2-3 বছর আগে। সত্যি বলছি, আমি কোনোদিন ওনাকে আমি কিছু করতে দেখিনি, উনি ছিল একটা ভালো পজিশন বিলং করতো, আমি ওনাকে কোনোদিন কিছু করতে দেখিনি। আমি ইয়ার্কি করে অনেক সময় বলতাম যে মামা তোমার কাজটা কি, বলে ওসব তোরা বুঝবি না, ওগুলো অনেক বড় বড় লেভেলের ব্যাপার, উনিও আমায় ইয়ার্কি করে বলতো। আমি কোনোদিন ওনাকে অফিসেও যেতে দেখতাম না সেভাবে। অলমোস্ট উনি মোটামুটি ধরে রাখো 70-75,000 এর মতো বেতন পেতেন মাসে। উনি যখন রিটায়ারমেন্ট নিলেন, প্রায় তুমি রিটায়ারমেন্ট নিয়েছে প্রায় ধরো 40-42 বছর চাকরি করার পর রিটায়ারমেন্ট নিয়েছে, কারণ উনি খুব কম এজে চাকরি পেয়েছিলেন। রিটায়ারমেন্ট নেওয়ার পর উনি যখন তার সমস্ত ট্যাক্স ফাইল তৈরি করতে আমার কাছে আসে, উনি এককালীন কত টাকা পেয়েছে তুমি জানো? আফটার রিটায়ারমেন্ট 63 lakhs আফটার রিটায়ারমেন্ট, এককালীন টাকা পেয়েছে 63 lakhs। তারপর তোমার পেনশন রয়েছে, পেনশন মোটামুটি ধরে রাখো যেটা পেতো তার থেকে মোটামুটি 40%, প্লাস উনি যতদিন বাঁচবেন উনি এবং ওনার স্ত্রী ততদিন পর্যন্ত ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি। ওনার রিটায়ারমেন্টের পর এখন একটাই কাজ, ওনার 2 ছেলে মানে আমার 2 দাদার জন্য সবকিছু করে দিয়ে গেছেন, ওনার কোনো টেনশন নেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, উনি এখন ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছেন, এখন প্রেজেন্টলি উনি অস্ট্রেলিয়াতে রয়েছেন। তো ওনার কথা হচ্ছে যে আমি যা করেছি আমার নিজের জন্য, তো আমার যদি নেক্সট জেনারেশন আমায় নাও দেখে আমার তাতে কোনো যায় আসে না, কারণ আমার যা আছে আমার ছেলের থেকে আমার অনেক গুণ বেশি রয়েছে। বুঝতে পেরেছো? তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে একটা গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে তোমার কি কি দরকার। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট। এক হচ্ছে হাই সিকিউরিটি, যেটা আমি আগেই বললাম, সেকেন্ড হচ্ছে তোমার সোশ্যাল রেসপেক্ট, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। এ কটা জিনিস তুমি যদি মাথায় রেখে তুমি যদি এগোতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু একটা ভবিষ্যতে লক্ষ্য খুঁজে পাবে। আদারওয়াইজ প্রাইভেট সার্ভিস করাটা যত ইজি, প্রাইভেট সার্ভিস থেকে বেরোনো কিন্তু তত ইজি। আজ আছে কাল নেই, এই জায়গাটা যদি মাথায় রেখে তোমরা ভাবনা চিন্তা করো, ডেফিনেটলি তোমরা কিন্তু সাকসেস পাবে।
আমি তোমাদের আজকে অনেক কিছু দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ওটা হলো না। তো তোমাদের অনেকটা শর্টেই আমি বলছি। সেকেন্ড হচ্ছে, দেখো আজকে সরকারি চাকরি পাওয়া কিন্তু এমন কোনো মানে রকেট সায়েন্স পড়ার মতো নয়, মাথায় রাখবে। আমরা ভাবি যে একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া অনেক টাফ। দেখো আমি একাডেমিক লাইনের কথা বলছি না, একাডেমিক লাইনে যেতে গেলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফলো করে যেতে হয়, বাট একাডেমিক লাইন ছাড়াও তোমাদের কাছে তোমাদের কেরিয়ার বানানোর জন্য কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের অনেক দিক রয়েছে। সেই দিকগুলো যদি তোমরা দেখো, সেখানে যাওয়ার জন্য কিন্তু খুব বেশি তোমাদের মানে মাথামারি করতে হবে না, বা সেখানে কোনো রকেট সায়েন্স তোমাদের পড়তে হচ্ছে না। তোমাদের কি জানা আছে যে একটা মিনিমাম লেভেলের বা একটা ক্লাস 12 পাস বা একটা গ্র্যাজুয়েশন পাসের ক্লার্কের চাকরি পেতে গেলে মিনিমাম কোন সিলেবাসটা তোমাদের পড়তে হয়? কারো জানা আছে? একদম বেসিক লেভেল যদি তুমি দেখো, ইভেন তুমি ক্লার্কের চাকরি ছেড়ে দাও, আমাদের স্টেটের সবচেয়ে বড় এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের তুমি যদি সিলেবাস দেখো, তুমি দেখবে 60 থেকে 70% সিলেবাস আছে হচ্ছে ক্লাস 8, 9, 10। এই তিনটে ক্লাসের তুমি যদি মানে পাঠ্য বইটা যদি তুমি পড়ো, দেন দেখবে তোমার 40 থেকে 50% সিলেবাস তোমার ওখান থেকে কভার আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাকি কিছু অ্যাডভান্স যেমন পলিটিক্যাল সায়েন্স, যেগুলো তোমরা 8, 9, 10 পাওনি, পড়োনি, ইকোনমিক্স যেগুলো তোমরা পাওনি, জেনারেল ইন্টেলিজেন্স বলে একটা সাবজেক্ট থাকে যেটাকে বলা হয় রিজনিং, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই নাম জানো, সেগুলো হয়তো তোমরা নিচু ক্লাসে পাওনি, সেগুলো তোমাকে এফোর্ট দিতে হবে। বাট তুমি সাবজেক্ট দেখো কি থাকছে, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থাকছে সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোর মধ্যে দু একটা সাবজেক্ট ছাড়া বাকি সব সাবজেক্টে কিন্তু তোমরা অলরেডি জুনিয়র লেভেল থেকে পড়ে আসছো। তুমি যদি সিলেবাসটা ঘেটে দেখো, সব কোশ্চেনগুলোই তোমাদের জানা চেনা পরিচিত, কিন্তু তোমরা সেগুলো অ্যান্সার করতে পারছো না। তার একমাত্র কারণ হচ্ছে তোমরা প্র্যাকটিসে নেই। তো তোমরা যদি এই জায়গাটাকে একটু অন্যভাবে ভাবনা চিন্তা করো, ডেফিনেটলি আমি বলছি তোমরা উইদিন 1.5 ইয়ার্স এর মধ্যে কিন্তু একটা না একটা কিন্তু কেরিয়ার বানানোর জন্য তোমরা কিন্তু সঠিক জায়গায় পৌঁছে যাবে। এবং এটা আমি আমার মানে মুখের কথাই বলছি না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আমার অলমোস্ট এই ফিল্ডে প্রায় 6-7 বছর হয়ে গেল। তার আগে আমি অন্য কোথাও ছিলাম। তো এই ফিল্ডে আসার পর আমি যা 6-7 বছরে আমি যা দেখেছি, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের আমি বলছি, তোমরা যদি 1 থেকে 1.5 বছর যদি এই সিলেবাসটা নিয়ে একটু কষ্ট করে যদি পড়াশোনাটা চালিয়ে যাও, গভর্নমেন্ট সার্ভিস পাওয়া এমন কোনো চাপের ব্যাপার নয়। তোমাদের জলপাইগুড়ি শহরের আদরপাড়া বলে জায়গা আছে না, সেখানকার একটা মেয়ে, নাম হচ্ছে প্রদীপ্তা। ও প্রায় 1 বছর আগে ভর্তি হয়েছিল, ঠিক আছে, এই পিডি ওমেন্স কলেজের স্টুডেন্ট। 1 বছর আগে ভর্তি হয়েছিল। ও এখন অব্দি, আজকের দিন অব্দি ওর হাতে 3টে সরকারি চাকরি রয়েছে। কি কি জানো? ও প্রথম চাকরি পেয়েছিল আইসিডিএস এ। নাম শুনেছো আইসিডিএস? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএস। আইসিডিএস পেলো, আইসিডিএস এ কিছুদিন করার পর ও পেলো হচ্ছে এমটিএস এর চাকরি, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক। এলডিসি পাওয়ার পর ও তারপরে পেলো হচ্ছে তোমার কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পর ও রিসেন্ট যে নোটিফিকেশন রেজাল্ট জারি করলো পিএসসি ক্লার্কশিপ, মানে যেটা লাস্ট ইয়ার হয়েছিল, সেই পিএসসি ক্লার্কশিপের চাকরিটা ও পেয়েছে। ও এখন প্রশ্ন করছে যে স্যার 3টে চাকরির মধ্যে আমি কোনটাতে জয়েন করব। গত 2 দিন আগে এসেছিল, কথা হচ্ছে 3টে চাকরির মধ্যে কোনটাতে জয়েন করব। তো হাতে রেখেছে আইদার ও কলকাতা পুলিশে জয়েন করবে, না হয়তো পিএসসি ক্লার্কশিপে জয়েন করবে। এবং সবচেয়ে বড় জিনিস জানো কি, পিএসসি ক্লার্কশিপের পোস্টিং হচ্ছে জলপাইগুড়ি, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রাজগঞ্জে পড়েছে। একটা পিএসসি ক্লার্কশিপের এন্ট্রি স্যালারি যেটা বলে বেসিক, সেটা জানো কত? এখনকার পে কমিশন অনুযায়ী 52,800 হচ্ছে তার স্যালারি। এবার তুমি চিন্তা করো, পিএসসি ক্লার্কশিপের চাকরি তোমার স্টেটে, মানে তোমার বাড়ির কাছে তোমার পোস্টিং, অলমোস্ট অ্যাবাভ 50,000 স্যালারি, তোমার কি দরকার? মেয়েটার বয়স হচ্ছে 26 বছর। আই থিঙ্ক তোমাদের এজের হবে, বা তোমাদের থেকে 1-2 বছরের সিনিয়র হবে।
বাট ও যখন স্টার্ট করেছিল তোমাদের এজেই ছিল। তাহলে আজকে সেই মেয়েটা যদি করতে পারে তোমরা কেন না? বর্তমানে প্রচুর ভ্যাকেন্সি আসছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কম্বাইন্ডলি প্রায় 13.5 লক্ষ চাকরির কথা ডিক্লেয়ার করেছে। নোটিফিকেশনটা তোমাদের জানিয়ে রাখি, যারা নিজের কেরিয়ারটা নিয়ে সিরিয়াস বা ভাবছো তাদের নোটিফিকেশনটা কাজে লাগবে। 2023 সালের সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশন জারি হয়েছিল প্রাইম মিনিস্টার অফিস থেকে, পিএমও অফিস থেকে। সেখানে বলা হয়েছে যে আমাদের জানো তো আমাদের এন্টার মানে আরো 7খানা নতুন স্টেট হয়েছে, জানা আছে এটা তোমাদের? এই 7খানা নতুন স্টেটে নতুন সরকারি এমপ্লয়ি দরকার, প্লাস আরো আদার যে সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাগুলোতে পরীক্ষা মানে গবেষণা করে দেখা গেছে যে সেখানে প্রায় 19 লক্ষ এমপ্লয়ি যদি এখন রিক্রুট করা যায় তাহলে সব জায়গায় এমপ্লয়ির একটা ব্যালেন্স তৈরি হবে। 19 লক্ষ, তবে 19 লক্ষ এট এ টাইম কিন্তু রিক্রুট করা মানে পসিবল নয়, যার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কম্বাইন্ড এই 2024-এ 13.5 লক্ষ চাকরির কথা ঘোষণা করেছে। আমি তোমাদের ডিপার্টমেন্টগুলো দেখাতে পারতাম কি কি রয়েছে। সেই 13.5 লক্ষ চাকরির ভ্যাকেন্সি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রিসেন্টলি কলকাতা পুলিশ আবার আসছে, পিএসসি ক্লার্কশিপ আবার আসছে, ইন্টেলিজেন্স ব্যুরোর চাকরির পরীক্ষাগুলো কিছুদিন আগে গেল, এমটিএস এর চাকরি আবার আসছে, সিজিএল সিএইচএসএল এর আবার ভ্যাকেন্সি বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যারা ভাবছো তারা চলে আসছে। তোমাদের আরেকটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম শুনেছো তো? হ্যাঁ, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রায় 35,000 ভ্যাকেন্সি অলরেডি ঘোষণা হবে জুলাই মাস থেকে। তো তোমাদের জন্য একটা ভালো নিউজ, যারা বিএড করছো, বিএড তোমরা প্রত্যেকে বিএড স্টুডেন্ট তো, যারা বিএড করছো তাদের কাছে কিন্তু একটা মানে বলে না ওই মরুভূমিতে জলের সন্ধান, সেরকম কিন্তু একটা ব্যাপার। এই জায়গাটা মাথায় রেখো, জুন কি জুলাই মাসে নোটিফিকেশনটা জারি হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে 35,000 ভ্যাকেন্সি, কিন্তু সেই ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র তোমাদের ডিগ্রি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে হবে না, সেটা তোমাদের এসএসসি পরীক্ষার মাধ্যমে যেতে হবে। কিন্তু মনে রেখো, নট স্টাফ সিলেকশন কমিশন, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের সেই রিক্রুটমেন্ট গুলো হবে। তো তার জন্য কিন্তু প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট করো। আমি বলছি না তোমাদের রাইসে আসতে হবে, কোনো দরকার নেই। রাইসে যদিও না আসতে পারো, আদার্স প্রচুর ইনস্টিটিউট আছে, দেখে নাও। বা যদি ইনস্টিটিউটে না যেতে চাও, বাড়িতে সেলফ প্রিপারেশন করো, কিন্তু স্টার্ট করো। সেলফ প্রিপারেশন হলেও স্টার্ট করো। যদি কোনো রকম কোনো সাপোর্ট বা হেল্প দরকার পড়ে, আমাদের জলপাইগুড়িতে যে কোতোয়ালি থানা আছে, সেই কোতোয়ালি থানার সামনে আমাদের জলপাইগুড়ি রাইসের ব্রাঞ্চ আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করো। সেখানে যেতে তোমাদের কোনো রকম কোনো চার্জেস বা পয়সা করে দেওয়ার দরকার নেই। তোমাদের আমি যে আগেই তোমাকে পরিচয় দিলাম, উনি আমাদের ওই ওখানকার রিপ্রেজেন্টেটিভ, উনি দেখেন ব্রাঞ্চটা। যদি কোনো রকম তোমাদের দরকার পড়ে ওনার সাথে কন্ট্যাক্ট করো, সমস্ত রকম ইনফরমেশন গুলো নাও, বাট স্টার্ট করো। নট নেসেসারি যে রাইসেই করতে হবে, দরকার নেই, কিন্তু স্টার্ট করো। বুঝতে পেরেছো? এবার বলো, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে। এই স্টেট গুলোর যদি কথা তুমি ভাবো, ইভেন আমি বিহারে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি গিয়ে, সেখানকার ছেলে মেয়েরা কিন্তু জানো তো বলো তো আমি সেটাই বলছি, মানে আমি কোনো সিনেমার গল্প বলছি না, এগুলো আমার নিজের দেখা। আমি বিহারে প্রায় বেশ কিছুদিন সময় কাটিয়েছি এই পারপাসে। সেখানে আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলে আমি যা বুঝেছি, বিহারের ছেলে মেয়েরা, মানে এটা কেউ পার্সোনালি নিও না কিন্তু, ঠিক আছে, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিহারের ছেলে মেয়েরা বা এই সমস্ত স্টেটের ছেলে মেয়েরা খুব বেশি হাইলি কোয়ালিফাইড হয় না। তারা কি করে জানো, কোনো মতো ক্লাস 10টা পাস করে, ক্লাস 10 পাস করে এরা বেরিয়ে যায়। এরা কোথায় গিয়ে ভিড় করে? ভিড়টা করে হচ্ছে কোচিং সেন্টারগুলোতে গিয়ে। আমি এমনও দেখেছি পূর্ণিয়া ইউনিভার্সিটিতে, নাম শুনেন তো পূর্ণিয়া ইউনিভার্সিটিতে আমি গিয়ে দেখছি সেখানে স্টুডেন্টই নেই। এবার আমি যখন ওনাদের জিজ্ঞেস করি যে স্যার স্টুডেন্টের স্ট্রেংথ এত কম কেন, বলছে আপনি স্টুডেন্ট এখানে পাবেন না, আমি আপনাকে কিছু জায়গা বলে দিচ্ছি, আপনি যান ওখানে, দেখবেন ওখানে জায়গা দিতে পারছে না, সব দাঁড়িয়ে পড়বে, তবুও পড়াশোনা করবে।
তাদের একটাই মোটিভ, সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। কারণ একটা সময় কি হতো, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা এই স্টেটগুলোকে না খুব নেগলেক্ট করতাম, ঠিক আছে, যে বিহার ও কোনোদিন এগোতে পারবে না, কোনোদিন ডেভেলপ করতে পারবে না। কিন্তু আজকের দিনে তুমি যদি দেখো, ম্যাক্সিমাম আইএস, আইপিএস, আইএফএস, আইসিএস এইসব স্টেটগুলো থেকে বেরোচ্ছে। বিগত লাস্ট 5 ইয়ার্সে তুমি একটা আইএস আইপিএস দেখাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছে। রিসেন্ট একটা মেয়ে ছাড়া, ওই অঙ্কিতা নামে একটা মেয়ে আছে, সে ছাড়া একটাও পাবে না। তার কারণটা কি হলো না, আমাদের মাইন্ডসেটটা আলাদা। ওদের চেয়ে অনেক ভালো বেশি আমরা ইংলিশ বলতে পারি, ওদের চেয়ে অনেক ভালো বেশি আমরা ম্যাথস করতে পারি, কিন্তু তবুও আজকে যে কোনো তুমি বড় কোনো ব্যাংকের ব্রাঞ্চে যাও, বড় কোনো গভর্নমেন্ট অফিসে যাও, ম্যাক্সিমাম দেখবে আইদার নেপালি না হয় বিহারি। পার্সোনালি নিও না তো, ওটা আমি কোনো কাস্ট বা কোনো ইসে যাচ্ছি না, আমি জাস্ট ফ্যাক্ট তোমাদের কাছে বললাম। এটাতে আমাদের দোষটা কোথায় বলো তো, আমরা ভাবছি যে আমরা যদি হাইলি কোয়ালিফাইড না হই তাহলে হয়তো সমাজে আমাদের কোনো দাম হবে না। আরে কেন হবে না? আজকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করার পর ইউপিএসসি ক্র্যাক করে তুমি যদি আইএস এর চেয়ারটাতে বসো, তোমায় কে জিজ্ঞেস করতে আসবে তুমি ক্লাস 10-এ কত মার্কস পেয়েছো, ক্লাস 12-এ কত মার্কস পেয়েছো? তোমায় কেউ জিজ্ঞেস করবে? তোমার নামের আগে আইএস যে ট্যাগটা এসছে সেটাই হচ্ছে তোমার পরিচয়। আর তুমি যদি গ্র্যাজুয়েশন, মাস্টার্স, ঠিক আছে, আমি নিজে পিএইচডি করেছি, বাট পিএইচডি করে আমি কি করছি আমি এখনো বুঝতে পারছি না। আর যখন আমার সত্যি কথা বলছেন, আমার যখন বোঝার বয়স ছিল তখন আমি তোমাদের মতো গাইড পাইনি। অ্যাকচুয়ালি বেসিক আমার খুব ইচ্ছে ছিল, আমার মানে কি বলে সেটাকে, মানে কর্পোরেট লাইনে যাওয়ার খুব ইচ্ছে ছিল। ইভেন আমি পিএইচডি করেছি মানে ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ এসব নিয়ে না, আমি পিএইচডি করেছি বেসিক্যালি হচ্ছে আমার ইকো স্ট্যাট ছিল, মানে ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাট, এবং আমি ফাইন্যান্সিয়াল দিকটা আমি মানে খুব আমার ইচ্ছে ছিল, ঠিক আছে। কিন্তু আনফরচুনেটলি যে বলে ভবিষ্যতে কি হয় কেউ জানে না, আমি চেষ্টা চালিয়েছিলাম ওদিকে, কিন্তু আজকে আমি এখানে রয়েছি তোমাদের সামনে। এবার হতেই পারে পরবর্তীকালে তোমরাও আমার এখানে হয়তো থাকবে, তোমরা এরকম তোমাদের সামনে হাজার হাজার যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে তোমরা বোঝাতে পারবে, গাইড করতে পারবে। সেই জন্য তোমাদের বলছি যে আমরা আমাদের সময় যে ভুলটা করেছি বা যে আমাদের গাইড করার সেরকম কেউ ছিল না বা আমরা বুঝিনি, বাট তোমাদের কাছে যখন এখন এত অপরচুনিটি আসছে, তোমরা যখন এখন মোবাইলের মধ্যে জাস্ট একটা টাচ করলে পরে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাচ্ছ, মানে বিলিভ অর নট জানি না, তোমাদের এই বয়সে আমাদের কাছে এই ফ্যাসিলিটি ছিল না। আমরা শুধু একটা জিনিসই দেখতাম, সেটা হচ্ছে বাবা কাকুদের হাতে একটা কিপ্যাড ফোন থাকতো, এবং সেটাও খুব রেয়ার পেতাম। তারা যখন রাতে বাড়িতে ফিরতো তখন সেই ফোনটা আমরা ধরতে পেতাম। এটা ছিল আমাদের লাইফ। তো তোমরা যখন এত ফ্যাসিলিটি পাচ্ছ কেন কাজে লাগাচ্ছ না? স্টার্ট করো, আজ থেকে স্টার্ট করো, এখন থেকে স্টার্ট করো, বাট করো না তো জবে পরে গিয়ে ভাবনা চিন্তা করবে, তখন ভাবার সময় থাকবে না। বুঝতে পেরেছো? তো স্টার্ট করো। রিসেন্টলি একটা সিনেমা বেরিয়েছিল না, 12 ফেল, দেখেছো? অলমোস্ট সবাই দেখেছো। ওখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, রিস্টার্ট। বাস ওই তো রিস্টার্ট। রিস্টার্টটা এখন থেকে করো। চলো আর বেশি সময় তোমাদের নেব না। তোমাদের কারো কোনো প্রশ্ন বা কিছু জিজ্ঞেস করতে চাও? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। সেটা খুবই দরকার আর কি। আমরা অনেক কিছু জেনেও না জানি না আর কি এরকম ব্যাপারটাকে। সেই ক্ষেত্রে রাইসের আধিকারিকরা যেভাবে তোমাদেরকে দিশা দেখালেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি তোমাদেরকে ছুটি ঘোষণা করেছি।